লাইভে চলে এসেছি, এখনো আমাদের কোনো দর্শক আসেননি। আমরা একটু অপেক্ষা করব দর্শক আসার জন্য। আমি লেখককে কংগ্রেচুলেশন জানাই এই অবসরে। এই বইটি অত্যন্ত ভালো কাজ হয়েছে। প্রজ্ঞা পাবলিকেশনকেও কংগ্রেচুলেশন। নেতাজি সুভাষ বোস আমাদের একজন জাতীয় বীর, জাতীয় নায়ক। তাকে নিয়ে আরো নতুন নতুন কাজ হোক। আমাদের দুজন দর্শক এসে গেছেন, আমি অনুষ্ঠান শুরু করছি। নমস্কার, আমি সন্দীপা। লেখকের সঙ্গে মুখোমুখি অনুষ্ঠানে আবার চলে এসেছি আপনাদের সামনে। আরো একটি বহু আলোচিত, প্রজ্ঞা পাবলিকেশন থেকে প্রকাশিত বহু আলোচিত এবং বহু চর্চিত একটি বই নিয়ে, সুভাষচন্দ্র, অন্তর্ধান, প্রত্যাবর্তন ও অন্বেষণ। সুভাষচন্দ্র, এই নামটি, সুভাষচন্দ্র বোস এই নামটির সঙ্গে জড়িয়ে আছে বহু বিতর্ক শুরুর দিন থেকে। 1941 সালে তার অন্তর্ধানের পর থেকে সেই বিতর্ক আরো খানিকটা বেড়েছে। তার রাজনৈতিক কার্যকলাপ জার্মানিতে, জাপানে এবং দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে তার রাজনৈতিক কার্যকলাপ বারবার বিতর্ক টেনে এনেছে। এবং অবশেষে 1945 সালে তাইহোকো বিমান দুর্ঘটনা এবং সেখান থেকে তার মৃত্যুর একটি খবর ছড়িয়ে পড়ে। পরবর্তীতে জানা যায় যে তার মৃত্যু হয়নি সেখানে, এবং এখান থেকে বিতর্কের সঙ্গে তার নামের সঙ্গে একটি রহস্য জুড়ে যায়। শুধু বিতর্ক নয়, রহস্যও জুড়ে যায়। তারপরে স্বাধীনতার পরে আমাদের স্বাধীন ভারতে অনেকগুলো পরপর কমিশন গঠন করা হয়, যারা এই বিষয়ে তদন্ত করেন যে নেতাজির সঙ্গে আসলে কি ঘটেছিল। তিনি কি আদৌ মারা গিয়েছিলেন, তার মৃত্যু হয়েছিল তাইহোকো বিমান দুর্ঘটনায়, নাকি তিনি বেঁচে ছিলেন এবং কোনো পথে সেখান থেকে পালিয়ে গিয়ে অন্য নামে, অন্য পরিচয়ে তিনি বেঁচে ছিলেন তারপরেও বহুদিন। এই নিয়ে একটা রহস্য জুড়ে যায় বিতর্কের সঙ্গে। সব মিলিয়ে এই চরিত্রটি বহু রঙে রঙিন। বইটি ইতিমধ্যেই বহু পাঠকের পাঠকপ্রিয়তা অর্জন করেছে, আর তারপরেও অনেক পাঠকের এই বই নিয়ে এখনো পর্যন্ত আগ্রহ রয়েছে, তাদের বিভিন্ন প্রশ্ন রয়েছে। তো আমরা চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানে সেই প্রশ্নের কিছুটা যদি আমরা নিরসন করতে পারি, উত্তর দিতে পারি। আমাদের সঙ্গে আলোচনায় আজকে রয়েছেন বইটির লেখক দীপায়ন রায়চৌধুরী, আপনাকে স্বাগত। এবং আলোচনায় রয়েছেন রজত কুমার পাল, প্রাবন্ধিক, আপনারা অনেকেই তাকে চেনেন। নমস্কার। দীপায়ন, প্রথমে আমি আপনার কাছে আসবো একটা প্রশ্ন নিয়ে। প্রথম যে প্রশ্নটা আমার মনে হচ্ছে যে এই যে নানান কমিশন, নানান কিছু যে হয়েছে, এসেছে, এর এই জায়গায় ইতিমধ্যেই মানুষ বহু কিছু জানেন সুভাষচন্দ্র সম্পর্কে। তো আপনার এই বইটি থেকে পাঠক নতুন কি জানতে পারেন? অনেক কিছু যেমন জানেন পাঠক, তেমনি অনেক তথ্য এখনো অজানাও রয়েছে, সেটাও ঘটনা। আপনার এই বইটি থেকে নতুন পাঠক, মানে নতুন কি জানতে পারবে পাঠক, এটা যদি আমাদের একটু বলেন। প্রথম বলি, আমাদের যারা নেতাজি নিয়ে সামান্যতম চর্চা বাঙালির মধ্যে যারা করেছেন, তাদের কাছে মানে বেদ বাইবেল ছিল হচ্ছে আমি সুভাষ বলছি। প্রায় পুরো জীবনীটা কভার করে, তার সাথে সমকালীন কর্মকাণ্ড কভার করে বইটা দুর্দান্ত বই। ছোটবেলার মানে ওটা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে একটা সময়। তো তার আগে থেকে এবং বহু পরবর্তী কাল পর্যন্ত এখনো চর্চার অন্ত নেই, গবেষণার অন্ত নেই। আর এই বইটা কেন এলো, এই বইটা আসার একটা কারণ হচ্ছে, প্রথম বহু ফাইল নতুন প্রকাশ পেয়েছে, যে তথ্য এখনো অব্দি সামনে আসেন। ফাইলে বন্দী হয়ে মানে ফাইলটা প্রকাশিত হয়েছে, কিন্তু সেটা তো পাঠকের সামনে আসেন। সেই তথ্য কিছু আছে। এবং এই যে সময়কাল, মানে আমরা এই বইতে কভার করেছি 1940 সাল থেকে প্রায় 2022 সালের একটি ঘটনা পর্যন্ত। তো এই যে বৃহৎ সময়কালে সুভাষচন্দ্রর কর্মকাণ্ড, তার প্রভাব কিভাবে
চলেছে, এবং অবশ্যই এমন কিছু ঘটনা এবং প্রমাণ রয়েছে যেগুলো পাঠক পাননি। সেটা তার অন্তর্ধানের মানে 1941 সালের এলগিন রোড থেকে অন্তর্ধান হোক, মানে সেই সময় থেকে প্রতি পদে পদে সুভাষচন্দ্রের সাথে চলেছে বিতর্ক। সেটা জার্মানিতে হোক, সেটা জাপানে হোক, ইভেন সামান্য ওই যে জার্মানি থেকে জাপান যাওয়ার পথে যে বর্ণনা আমরা শুনে অভ্যস্ত, তাতেও বিতর্ক আছে। জাপানে গিয়ে তার যুদ্ধ করা কর্মকাণ্ড, সেখান থেকে তার আবার অন্তর্ধান অথবা মৃত্যু, তার ফিরে আসা, সেটা নিয়ে বিতর্ক। ফিরে আসা কোন রূপে, সেটা নিয়ে বিতর্ক। কোনটা মানবো, কোনটা মানবো না। আমরা অনেকেই কিছু তথ্য জানি, কিছু তথ্য মেনে নিয়েছি, কিন্তু কেন মানি এইটা কিন্তু বহু পাঠক জানেন না। তিনি জানেন যে এর সপক্ষে প্রমাণ আছে, কোনো গবেষক বলেছেন হ্যাঁ প্রমাণ আছে, কিন্তু সেই প্রমাণটা হাতে তুলে তিনি পান। তো সেই রকম কিছু প্রমাণ হাতে তুলে দেখানো হয়েছে। এর জন্যই বইটা, এই ধরনের বই বাংলায় এখনো অব্দি নেই। এইখানেই এই বইটার প্রয়োজনীয়তা ছিল বলে আমার মনে হয়। তার মানে আপনি বলতে চাইছেন যে যা কিছু ফাইলে আছে তার পুরোটা প্রকাশ্যে আসেনি এবং এখান থেকে আমরা কিছুটা জানতে পারবো। ফাইলে আছে, কিন্তু জানতে তো পারবোই। যেটা মূল সমস্যা হয়, ফাইলে একটা তথ্য আছে, একটা ডকুমেন্ট আছে, একজন গবেষক বা লেখক সেটাকে কিভাবে ইন্টারপ্রেট করছেন। গবেষকের কাজ হচ্ছে হুবহু জিনিসটা পাঠকের সামনে তুলে দেয়া, যে এই বলছে, এবার আপনি বলুন এটার মানে পাঠক বলবেন, বিচার করবেন যে এটার মানে কি হতে পারে। যখনই সেখানে গবেষক নিজের আপনি দিয়েছেন, যখনই সেখানে গবেষক নিজের মতামত দিয়ে ফেলবেন যে এটার মানে এই, সেটা যদি ভুল হয়ে যায় তখন সেই গবেষণাটার কোনো ভ্যালু থাকে না। যতটা সম্ভব নিরপেক্ষ ভাবে যে যে অবস্থায় ডকুমেন্ট পাওয়া গেছে সেই অবস্থায় ডকুমেন্টটাকে আমরা প্রডিউস করেছি। আচ্ছা আচ্ছা, এখানে আপনি এখানে পাঠকের ভাবা যায় না। আচ্ছা, এখানে আপনি জার্মানির প্রসঙ্গ আনলেন, তো সেই প্রসঙ্গে আমি একটু রজত বাবুর কাছে যাব। রজতদা, আপনি একজন গবেষক, প্রাবন্ধিক। আপনার কাছে আমি জানতে চাইবো যে একদল গবেষক বা মানুষ রয়েছেন যারা বলেন যে এই জার্মানিতে নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি ব্যর্থ হয়েছিলেন, যে উদ্দেশ্যে তিনি জার্মানিতে গিয়েছিলেন সেটা সফল হয়নি। তো এই বিষয়ে আপনার মতামতটা একটু জানতে চাই। দেখুন, তুমি করে বলি না আপনি বলি? অবশ্যই। সমস্যা হচ্ছে এই সাফল্য ব্যর্থতা, এইটা এত আপেক্ষিক একটা বিষয়, মানে সবসময় আপেক্ষিক। নেতাজি আইএনএ নেতৃত্ব দিয়েছেন, আজাদ হিন্দ ফৌজ বাহিনী লড়াই করেছে, আলটিমেটলি পরাজিত হয়েছে, তাহলে উনি কি ব্যর্থ? মানে তাহলে ভারতের স্বাধীনতাতে ওনার কোনো ভূমিকা নেই? মানে আমাদের সমস্ত কাজগুলোকেই আমরা এন্ড রেজাল্ট দিয়ে সবসময় দেখি, জার্নিটাকে দেখি না। নেতাজি সেই অর্থে তো ব্যর্থ নয়, কারণ উনি জার্মানি গেলেন, উনি ভারতের সেই সময়ে যারা শাসক, ইংরেজদের বিরুদ্ধে একটা, ব্রিটিশদের বিরুদ্ধে একটা লড়াই যে চলছে, একটা অক্ষ শক্তি, সেই অক্ষ শক্তির মধ্যে উনি যুক্ত হলেন। সমস্ত প্রক্রিয়াটার মধ্যে জার্মানিকে বাদ দেওয়া যাবে না। মানে উনি ভারত থেকে বেরিয়েই জাপান চলে গেলেন, জাপানে গিয়ে রাসবিহারী বসু বাহিনী বানিয়ে বসেছিলেন, উনি যুদ্ধ শুরু করে দিলেন। ব্যাপারটা তো এত সহজ নয়। জার্মানির যে রাজনীতি তখন চলছে, এই রাজনীতি যাদেরকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে, তাদের একটা অবশ্যই ভূমিকা রয়েছে জাপানের উপর। তারা তো একটা মিত্র শক্তি হিসাবে কাজ করছে। সেই অর্থে আমি তো ব্যক্তিগতভাবে নেতাজির জার্মানির ভূমিকা পর্বটিকে ব্যর্থ বলতে পারি না। এখন সার্বিক সাফল্য, আংশিক সাফল্য, তার প্রভাব নানাভাবে একটা ঘটনাকে ব্যাখ্যা করা যায়। ব্যর্থ তো আমি মনে করতে একদম পারছি না। একদমই তাই। কারণ এটা আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে ব্যর্থ না হলে কেন জাপানে গেলেন, কিন্তু ওখানে মানে জার্মানি কেন গেলেন, এটা সব থেকে বড় প্রশ্ন ছিল।
এটা এই প্রশ্নটা কিন্তু অন্তর্ধানের সাথে জড়িত। 1941 সালে যে অন্তর্ধান, আহ, সবাই মানে আমরা এখনো অব্দি জেনে এসেছি, যেটা যেটা পাঠকরাও জানেন, যে সোভিয়েত যেতে চেয়েছিলেন, কাবুলে গিয়ে ভিসা পাননি, চেষ্টা করে আহ বাধ্য হয়ে জার্মানি তখন ভিসা দিতে রাজি হলো, গেলেন। ব্যাপারটা কিন্তু মানে এতটা সহজও নয়, ব্যাপারটা এরকম ছিল না। প্রথম হচ্ছে, যেটা আমি বলি এই অন্তর্ধানের ব্যাপারে, যে উনি দেশ ছেড়ে যাবেন বাইরে বা অন্য দেশের সাহায্যে স্বাধীনতা সংগ্রাম চালাবেন, এটা কিন্তু যবে উনি কেমব্রিজে পড়তে গেছেন আহ, সেই সময় থেকে ওনার মাথায় ছিল। না হলে উনি আয়ারল্যান্ডের বিদ্রোহ নিয়ে মাথা ঘামাতেন না, বিদ্রোহীদের সাথে যোগাযোগ করতেন না, মানে যারা ইন্সপায়ার্ড স্টুডেন্ট সিনফিন বিদ্রোহ থেকে, তাদের সঙ্গে যোগাযোগ করতেন না। আহ, তো ওনার মাথায় এটা ছিল। এই সুযোগটা পেয়েছিলেন হচ্ছে 1932-33 এই সময়টায়, যখন ওনাকে নির্বাসনে পাঠানো হয়। সেই সময় সুভাষচন্দ্র যখন জার্মানি যান, তো ওনার পাসপোর্টে কিন্তু মানে রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছিল যে উনি জার্মানি যেতে পারবেন। তা সত্ত্বেও ওই ইউরোপে বসে ব্রিটিশ এম্বাসি থেকে জার্মানির পারমিশন নিয়ে দিয়েছিলেন এবং একাধিকবার জার্মানি গেছেন। সেই সময়ে হিটলারের সাথে দেখাও করেছেন। হ্যাঁ, রজতদা অফ হয়ে গেছেন, ঠিক আছে, উনি এলে কোনো আবার কারণ- আমি জয়েন বলুন। আহ, তো সেই সময় কিন্তু মানে অটো জ্যারেট বলে এক ভদ্রলোক ছিলেন সেই সময়, নাট্যকার, প্রসিদ্ধ নাট্যকার ইউরোপের। তো তার আত্মজীবনীতে কিন্তু জার্মান ডিক্সি বলে একটা আত্মজীবনী আছে। সেখানে উনি স্পষ্ট বলছেন যে সুভাষচন্দ্র যখন ওনার অপারেশন হয়, তারপরে উনি উধাও হয়ে গেছিলেন, কেউ জানতে পারেননি কোথায় গেছিলেন কিনা। যখন উনি ফিরে এসছেন, এসে বলেছিলেন যে আমি হিটলারের সাথে দেখা করে এসেছি, হিটলার হেল্প করবে কথা দিয়েছে। তো এই ঘটনাগুলো মিথ্যে হতে পারে না, কারণ অটো জ্যারেট পরবর্তী ক্ষেত্রে না কোনো রাজনৈতিক ব্যক্তি ছিলেন, না দ্বিতীয় কোনোদিন ভারতে এসেছেন, না কোনো রকম এই ধরনের সংসব আছে যেখান থেকে উনি কোনো বেনিফিটেড হবে। আর ওনার সারা জীবনটা নাটক নিয়েই কেটেছে। আত্মজীবনীর মধ্যে সুভাষচন্দ্রের এন্ট্রিটা বিশেষ এন্ট্রি। এরকম কিছু প্রমাণ রয়েছে যেখানে উনি কিন্তু প্রথম থেকেই ঠিক ছিল যে উনি জার্মানিতেই যাবেন। হ্যাঁ, সেই সময় কিন্তু বন্ধুত্ব তৈরি করে দিয়েছিলেন ইটালির সাথে, মুসোলিনির সাথে ওনার ভালো মতন বন্ধুত্ব। সেই সময় একাধিকবার রোমে গেছেন মুসোলিনির জামাই সেই সময় মন্ত্রী চিয়ানো, তার সাথে যোগাযোগ। ইভেন মানে এই ব্যবস্থাটা করে এসেছিলেন যে কিভাবে যাবেন, তার জন্য যে একজন দামি তৈরি হবে, যার পাসপোর্ট নিয়ে তিনি আসবেন ইউরোপে, সেই অরল্যান্ডো ম্যাজোর্টা একজন ভদ্রলোক ছিলেন। তিনি ইটালির নেভাল সার্ভিসে ছিলেন, রেডিও অপারেটর। তাকে ট্রান্সফার করে কাবুলে পাঠানো হবে, কাবুল এম্বাসিতে তার পাসপোর্ট নিয়ে সুভাষচন্দ্র যাবেন। এগুলো কিন্তু প্রিফিক্স ছিল এবং সময় সময় সেই ঘটনা ঘটেছে, সেই সব ফাইল রয়েছে। এবং সেই সময় ইটালিয়ান গুপ্তচর, যে সময় সুভাষচন্দ্র দেশ ছাড়ছেন 40-41 এই সময়টায়, 39 এই সময়টায় কিন্তু ইটালিয়ান গুপ্তচর এবং জার্মান গুপ্তচররা ইন্ডিয়ায়, বিশেষ করে বোম্বেতে মারাত্মকভাবে অ্যাক্টিভ। কংগ্রেসের কাছে রিপোর্ট আছে যে গান্ধীজি ব্রিটিশদের থেকে খবর পাচ্ছেন যে আমাদের সিক্রেট সার্ভিস বলছে সুভাষ বোস জার্মান এবং ইটালিয়ান গুপ্তচরদের সাথে যোগাযোগ করছে বোম্বেতে। আচ্ছা, তো গান্ধীজি দীপায়নের মানে এই জাস্ট একটা লাইনই বলি, দীপায়ন যেটা বললো তার সমর্থনেই বলছি, যে একটি পরাধীন দেশের একজন সাধারণ নাগরিক এই কারণে বলছি কারণ আইসিএস চাকরি উনি নেননি, উনি বিরাট কোনো সেই মত কোনো পদে নেই, এমন বিশেষ ব্যক্তি নন। তিনি মুসোলিনি বলুন, হিটলার বলুন বা জাপানে গিয়ে রাষ্ট্রপ্রধানদের সাথে এই যে সংযোগটা গড়ে তুলছেন, এটাকে কি আমরা ব্যর্থতা বলতে পারি? মানে একজন সাধারণ নাগরিক আর ওরকম দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে তার সম্পর্ক, এই গড়ে তোলাটাই তো একটা বিশাল সাফল্যের জায়গা। হঠাৎ করে একদিনে তো কিছু হয় না। না, ওনার একটা বড় প্লাস পয়েন্ট ছিল, সেটা হচ্ছে উনি মেয়র হয়ে গেছিলেন যখন উনি জার্মানি প্রথম যখন ইউরোপ নির্বাসিত হয়ে যান। অলরেডি তিনি মেয়র হয়ে গেছেন
সেই খবরটা মোটামুটি ঘটে গেছে। তার সাথে গান্ধীজির একটা ক্লাস চলছে, সেটা নিয়ে খবর আছে হাওয়ায় মার্কেটে। তো সেখানে সত্যি এই হিটলার বলুন বা মুসোলিনি বলুন, এরা কিন্তু ব্যাপারটাকে মানে অ্যান্টি গান্ধী ক্যারেক্টার হিসেবেই দেখেছেন। এবং আচ্ছা, সেই সময় গিয়ে সুভাষচন্দ্র যে ব্যবস্থাটা করে এসেছিলেন তার রেজাল্ট হচ্ছে এই অন্তর্ধান। এবার পালাতে গেলে তো একটা জায়গা লাগবে, এই যে ওয়ে আউট দরকার, সেই সময় কিন্তু সাধারণভাবে এমন কেউ ছিল না ভারত থেকে যে হেল্প করতে পারে। একমাত্র কমিউনিস্টরা ছিল যারা নিয়মিত রাশিয়ায় চোরাপথে যাতায়াতের ব্যাপারটা মানে ছিল। তো করে থাকতেন তাদেরকে তারা যখন নিয়মিত যাতায়াত। তো তাকে উনি বলেছেন যে আমি রাশিয়া যেতে চাই, যাতে ওরা রাজি হয়। কারণ যেতে হলে তাকে তো একটা কোথাও না কোথাও ওয়ে আউট দরকার। এবং তার যে সঙ্গী ভগতরাম তলোয়ার, যার বই আছে যে কিভাবে উনি নিয়ে গেছেন নেতাজিকে, আমি দেখিয়েছি। ব্যাপারটা হচ্ছে ভগতরাম তলোয়ার নিয়ে গেছেন, কিন্তু তার যা বক্তব্য সেগুলো আবার খানিকটা খানিকটা মানে ম্যাচ করে না সময়, যুক্তি। আপনি ভাবুন যে ভগতরাম তলোয়ার লিখছেন যে রাশিয়া যাওয়ার জন্য পাগল হয়ে উঠেছেন কাবুলে গিয়ে, উনি যেতে পারছেন না, যোগাযোগ করতে পারছেন না এম্বাসির সাথে। সেখানে আহ, রাশিয়ান রাষ্ট্রদূত দেখছেন রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে গাড়িতে। তো সুভাষ বোস নিজে যাচ্ছেন না, পাঠানের দেশ, নিজে যাচ্ছেন না, ভগতরাম তলোয়ারকে গিয়ে বলছেন যে তুমি গিয়ে কথা বলো। ভগতরাম তলোয়ার গিয়ে বলছে যে ওই রাস্তার উপরে ভদ্রলোক সুভাষ বোস, উনি পালিয়ে এসছেন, উনি রাশিয়া যেতে চান। তো রাষ্ট্রদূত স্বভাবতই বিশ্বাস করলো না, এটা একটা পাঠান লোক, মানলো না, চলে গেল। তো যে পাগল হয়ে উঠেছে রাশিয়ায় যাওয়ার জন্য, যার একটা কথায় মানে ইম্পর্টেন্স দেয় বড় বড় দেশের নেতারা, রাষ্ট্রপ্রধানরা দিয়েছে 30-এর দশকে, তিনি নিজে একটা চেষ্টা করলেন না। এবং মজার ব্যাপার, যেখানে রাশিয়ান এম্বাসিতে উনি ঢুকতেই পারছিলেন না, উনি যখন জার্মান এম্বাসিতে যান, সেই বর্ণনাটা খুব সুন্দর। উনি ঢুকে গেলেন স্মার্টলি, কেউ তাকে কোনো আটকালো না, কিছু না, নিশ্চিন্তে উনি ঢুকে গেলেন। মানে কোনো চেকিং নেই, কিছু নেই, উনি ডাইরেক্ট একটা এম্বাসিতে একটা পাঠান ঢুকে গেল। এটা সেটা না হলে হয় না, সেই সেটারটা করে গেছে। জার্মানিতেও তাই, যে কাণ্ডগুলো উনি ঘটিয়েছেন, মানে এটা এক্সট্রাঅর্ডিনারি ক্যারেক্টারিস্টিক্স না থাকলে হিটলারের মতো লোককে উনি সোজা কথায় আলটিমেটাম দিয়েছেন। একটা সময় যখন হেল্প পাচ্ছেন না, প্রথমে হেল্প পাইনি, এটা ঘটনা। সুভাষচন্দ্রকে সোজা কথায় আশ্রিত হিসেবে রেখে দিয়েছে, নিয়মিত অস্ত্র সাহায্য করছে কিনা তার যাতে সুযোগ সুবিধা পায়, আরামে থাকতে পারে, সেই ব্যাপার। কিন্তু স্বাধীনতার ব্যাপারে কোনো রকম আলোচনা নেই, কিছু নেই। রাগারাগি করে সুভাষচন্দ্র বার্লিন ছেড়ে চলে গেছে। তাকে ফেরত পাঠানোর জন্য আর্মি অফিসিয়াল এটা ওটা যখন লোক পাঠিয়েছে হিটলার যে ওকে ব্যাক করে নিয়ে এসো, তো উনি মানে 10খানা শর্ত দিয়েছিলেন যে এই শর্ত মানলে তবে আমি যাবো। তার মধ্যে ছিল আর্মি তৈরি করতে দিতে হবে আমাকে, আমার গভর্নমেন্ট তৈরি করার পারমিশন দিতে হবে। তো হিটলার গভর্নমেন্ট তৈরি করার পারমিশন ছাড়া মোটামুটি সবকটাই মেনে নিয়েছিল। কিন্তু হ্যাঁ, আর্মি বলতে যা বোঝায় সে কিন্তু হয়নি। এই হিসেবেও একটা থিওরি আছে যে আমরা এতদিন জেনে এসেছি এবং প্রত্যেকটা গবেষণার বইতেই দেখি যে যারা পিওডব্লিউ ছিল, প্রিজনার অফ ওয়ার, ব্রিটিশদের, সেই ভারতীয়রা যেহেতু শপথ নিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছে, তারা ওই জন্য ব্রিটিশ ছেড়ে, দল ছেড়ে হিটলারের সাথে হাত আমি মেলাবে না, এই জন্য। একটু ইন্টারাপ্ট করছি, আমার এখানে একটু মূল প্রশ্নে ফিরি যে উনি সফল ছিলেন না ব্যর্থ ছিলেন। তো আমরা সেইটাতে একটু কনসেন্ট্রেট করলে আমাদের আলোচনাটা এগোতে একটু সুবিধা হবে। আচ্ছা, সফল ছিলেন এই কারণে যে উনি কিন্তু আর্মিটা শেষ পর্যন্ত তৈরি করতে পারলেন। কিন্তু আর্মি বলতে আমরা যেটা বুঝি, ওই সেই রকম বড় কিছু তৈরি হলো না। এইটা তৈরি যে হলো না, এটার কিন্তু পেছনে হিটলার দায়ী। হিটলার কিন্তু কলকাঠি মেরেছিলেন যাতে আর্মি তৈরি না হয়। একটা জিনিস বুঝুন, একটা লোককে আটকে রেখেছিল ব্রিটিশের মতো শক্তি, সেই লোকটা কলকাতা থেকে আফগানিস্তান হয়ে পালিয়ে গেল, হিসেব মতন তো একা। তো তাকে আটকানোর ক্ষমতা হিটলারেরও ছিল না, সেটা হিটলার জানতো। তো তাকে খানিকটা পারমিশন দিল, যার জন্য 1003, 3,500 এরকম একটা আর্মি একটা তৈরি করলো, এতগুলো সেনা নিয়ে। মানে কিন্তু সেনা যথেষ্ট বাজি নয় একটি মানে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, সেটা যথেষ্ট নয়, রাইট? এটাই না, আপনার বক্তব্য।
হ্যাঁ, কিন্তু হিটলার কিন্তু সাহায্য করতে চেয়েছিল, কারণ ততদিনে হিটলার অলরেডি রাশিয়া আক্রমণ করে ফেলেছে, ওর সমস্ত শক্তি রাশিয়ায়। এই পরিকল্পনাটা আপনি ভাবুন, 1941 সাল ফেব্রুয়ারি মাস, সুভাষ বোস তখন কাবুলে। সেই সময় হিটলার তার আর্মিকে অর্ডার দিচ্ছে, প্ল্যানিং যখন হচ্ছে, এই ফাইল আছে, এটা ডকুমেন্ট আছে, যে তুমি আমরা রাশিয়া দখল করবো, আমাদের টার্গেট এটা। রাশিয়া দখল করে আমরা কিন্তু আর্মি নিয়ে টুয়ার্ডস ইন্ডিয়া অভিযান করব। আমাদের লক্ষ্য ইন্ডিয়াকে স্বাধীন করে দেওয়া, দখল করা একবারও বলেননি, ক্যাপচার বলেননি, যেটা রাশিয়ার ক্ষেত্রে বলছেন। ইন্ডিয়াকে স্বাধীন করে দেওয়া মানে এইরকম একটা পরিকল্পনা কোথাও না কোথাও কখনো না কখনো হয়েছিল, কার সাথে হয়েছিল সেটা আলাদা করে আজকে আর বলতে হয়। এটা আগে থাকতে পরিকল্পনা করা, যে তার মানে এখন আমাদের আহ, তার মানে আমাদের এখনো সেই ধোঁয়াশাটা রয়ে গেল যে আদতে উনি সফল হয়েছিলেন নাকি ওনাকে ব্যর্থ বলা যায়, সেটাতে আমরা কোনো কনক্লুশনে ঠিক পৌঁছতে না, পারলাম না। না কনক্লুশন হবে না এই কারণে, ওই কেউ জার্নিটা ধরবে সফলতার ভিত্তি হিসেবে, মাপকাঠি হিসেবে। কেউ বলবে যে না, আমি লাস্ট রেজাল্টটা দেখবো যে তিনি কতটা তিনি অ্যাচিভ করতে পেরেছেন। আলটিমেটলি কি করেছিলেন, মানে তার জার্নি নয়, আলটিমেটলি রেজাল্ট ম্যাটার্স বলে যেটা হয় সেটা আমরা দেখব। আচ্ছা, একদম। আমি একটু প্রসঙ্গান্তরে যাব। এই যে এবার আমি একদম একটা সাধারণ মানুষের অ্যাঙ্গেল থেকে একটা প্রশ্ন করি। আমাদের মতো যারা নেতাজি নিয়ে কোনো গবেষণা করেনি বা সেরকম তারা যারা যেইটুকু আমাদের নলেজে আছে, যেটুকু আমরা শুনেছি সেটুকুই আমরা জানি, আমরা এক্সট্রা কোনো কিছু আমরা গবেষণা করিনি। আমার মতো যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের নেতাজির মৃত্যু নিয়ে একটি কৌতূহল রয়েছে। এই যে 1945 সালের যে তাইহুকুতে বিমান দুর্ঘটনায় ওনাকে প্রথমে মৃত বলে ঘোষণা করা হয়েছিল এবং পরবর্তীতে দেখা যায়, অনেকে বলেন যে তিনি মারা যাননি, তিনি ওখান থেকে পালিয়ে গিয়েছিলেন এবং পরবর্তীতে ছদ্মবেশে ভারতে ফিরেছিলেন। এইখানটা আমাদের একটু পরিষ্কার করবেন যে উনি কি আসল ঘটনাটা কি, মানে আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে আসল ঘটনাটা কি, উনি কি সত্যিই পালিয়ে গিয়েছিলেন, তাই হুকুম বিমান দুর্ঘটনার পরে কি ওনার অন্তর্ধান হয়েছিল, নাকি ওখানেই উনি মৃত, ওই দুর্ঘটনায় সত্যিই ওনার মৃত্যু ঘটেছিল? এইটা আপনি আমাদের একটু বলবেন। দীপায়ন, আপনার কাছে এই প্রশ্ন। মৃত্যু হয়নি, এটা ঘটনা, কারণ বিভিন্ন প্রমাণ বলছে মৃত্যু হয়নি, কারণ তার জীবিত থাকার অনেক প্রমাণ আমরা আরেকটা প্রশ্ন এর সঙ্গে আমি জুড়ে দিই থামানোর জন্য, সরি। আমার যেটা মনে হলো, আপনি যেই মুহূর্তে বললেন যে মৃত্যু হয়নি, আমার সেই মুহূর্তেই কথাটা মনে এলো, মৃত্যু হয়নি মানে অন্তর্ধান। তাহলে উনি ওইখান থেকে কোন পথে কিভাবে অন্তর্ধান তার হলো এবং তিনি কিভাবে ভারতে প্রবেশ করলেন, যদি করে থাকেন আপনার মতে, এইটা একটু বলুন। প্রথম হচ্ছে তাই হোক, তারপর মৃত্যু। তারও আগে আসছি 16ই অগস্ট, যে সময় উনি সিঙ্গাপুর ফাইনালি ছেড়ে চলে যাচ্ছেন। যখন 16ই আগস্ট ছেড়ে চলে যাচ্ছেন, তার আগে খবর এসে গেছে জাপান সারেন্ডার করবে। 15ই আগস্ট জাপানের লাস্ট মানে সারেন্ডারের ঘোষণা হচ্ছে। উনি জানেন আর কিছু করার নেই, মানে এটা আজাদ হিন্দের সবাই জেনে গেছে। উনি বলেছেন পেমেন্ট যার যার অ্যাডভান্স দেবার সব করে সবাইকে ডিজাইন করে দাও, ছেড়ে দাও। এবার উনি যে চলে যাবেন এটা কিন্তু সবাই জানতো না, কোথায় কে যাবে জানতো না। উনি একজনকে দায়িত্ব দিলেন সিঙ্গাপুরে। ওনার যে ফ্লাইট ছাড়লো সকাল 9টা নাগাদ, সেই ফ্লাইটটায় কিন্তু টেকনিক্যাল গন্ডগোল ছিল, সেটা কিন্তু উড়ে গিয়ে আবার ব্যাক করে ফিরে যাচ্ছি মিনিট 15 বাদে। আবার সেটা রিপেয়ার করে উনি ব্যাংকক গেছেন। ব্যাংকক থেকে আবার একটা দিন স্টে করেছে, সেখান থেকে সাইগন গেছে। এই সাইগন জায়গাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। সবাই মৃত্যুর ব্যাপারে তাইহুকুতে গিয়ে আসতাম, কিন্তু সত্যি কথা বলতে আমি কাজ করতে গিয়ে আমি কিন্তু সাইগনেই আটকে গেছি। সাইগন এমন একটা জায়গা, সাইগন থেকে 300 কিলোমিটার দূর হচ্ছে দালাত বলে একটা জায়গা আছে। এই দালাত ছিল হচ্ছে কেরাউচির হেডকোয়ার্টার, যিনি এই পুরো সাউথ
ইস্টার্ন অপারেশন জাপানের উনি দেখতেন, সাদার্ন কমান্ড, উনি চিফ। এই নেতাজি যাওয়া আসা এই সমস্ত কিছু ওনার আন্ডারে, ওনার দায়িত্বে হয়েছে। তো তার সাথে আলোচনা, কেউ বললে জাপানে যাচ্ছিল, তো জাপানে যাওয়াটাকে যদি তার সাথে আলোচনাই দরকার হয়, তো উনি 300 কিলোমিটার দূরে চালাতে নামলেন, সাইগনের নাম। আচ্ছা, সাইগনে উনি নামলেন যখন, আমাদের একটা খুব সুন্দর গল্প আমরা এতদিন ধরে, মানে আমি গল্পই বলবো, শুনে এসেছি যে ওনার সাথে আয়ার ছিলেন, গুলজারা, আমির হাসান, এরা সব ছিলেন, দেবনাথ দাস, সবাই মিলে এয়ারপোর্ট থেকে গাড়ি করে নারায়ণ দাসের বাড়ি গেলেন। সেখানে দুপুরবেলা রইলেন। সেখানে গিয়ে বলা হলো যে ফ্লাইট নেই, সিট পাওয়া যাচ্ছে না। প্রথমে বললো ফ্লাইট নেই, তারপরে ফ্লাইট আছে, সিট নেই, একখানা সিট, দর কষাকষি করে দুখানা পাওয়া গেল। সেটা এলো, দুখানা সিট নিয়ে আবির হাসান, হাবিবুর রহমানকে সঙ্গে নিয়ে নেতাজি চলে গেলেন। এই যে ঘটনাটা, এই নারায়ণ দাসের বাড়িতে যাওয়া, এই ব্যাপারটা একটা রহস্য আছে। কারণ এই শাহনওয়াজ কমিটির সাক্ষী দিতে ছিলেন এক ভদ্রলোক, রমণীয় গোসাই নাম তার। তিনি দারোয়ান ছিলেন, ছটির মল বলে একজন ভদ্রলোক। এই ছটির মল ছিলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সাইগন শাখার বড় কর্তা। তার নেতাজি গেলে কিন্তু তার বাড়িতে উঠে। তো একটা সরকারের রাষ্ট্রপ্রধান একটা জায়গায় গিয়ে প্রতিবার একটা জায়গাতে ওঠেন, তিনি হঠাৎ অন্য জায়গায় গিয়ে কোনো শেল্টার নেবেন, আমি মানে এর লজিক কিছু নেই। তো আমি সেই প্রশ্নে ছেড়েই বলছি যে আমরা যে গল্পটা শুনে এসেছি, প্লেন ধরে উনি টেক অফ করে চলে গেলেন হাবিবুর রহমানের সাথে। টুরেনে রাত্রি রইলেন, ওখান থেকে তাই হোক। এই যে রুটটা সাইগন থেকে টুরেন, টুরেন থেকে তাই হোক, এরকম কিন্তু রুটটা ছিল না। অফিসিয়ালি রুট ছিল টুরেনের পর হাইতো বলে একটা জায়গা আছে, সেইখানে ল্যান্ড করবো। ওয়েদার ভালো, তার জন্য তাইহুকু চলে যাবে। এবার টুরেনের যাত্রীরা আদৌ ছিলেন কিনা সেটা নিয়ে একটা রহস্য আছে, কোনো এভিডেন্স নেই। ওই যারা প্লেনে ছিলেন জীবিত পরবর্তীকালে পাওয়া গেছে, তারা বলেছেন হ্যাঁ টুরেন গেছিলাম, কিন্তু যা যা বলছেন প্রত্যেকের সাথে প্রত্যেকের কথার কোনো মিল নেই। ইভেন যে প্লেনটার যা বর্ণনা, কে কোথায় বসেছিলেন কি না, আমরা বইতে দেখিয়েছি যে টেকনিক্যাল ডিটেলস, যে এই প্লেনে কতজন বসতে পারতেন, কতজন মাটিতে, কতজনের চেয়ার ছিল, সেই অবস্থায় কতগুলো বন্দুক থাকে, মানে কতটা লোড সে নিতে পারে। টুরেনে একটা গল্প শোনা যায়, সেখান থেকে বন্দুক কিছু খুলে ফেলা হয়েছিল মেশিনগান। সেটা কেন খুলে ফেলা হয়েছিল না, ওভারলোড ছিল। তো প্লেনটা কি আদেও ওভারলোডেড ছিল? নেতাজির কাছে যতই জিনিসপত্রই থাকুন না, সেটা কতটা ওভারলোড হতে পারে সেই নিয়ে একটা ক্যালকুলেশন দেওয়া আছে। তো টুরেন থেকে একটা রাষ্ট্রপ্রধান যাচ্ছে, একটা রুট সবসময় আগে থাকতে ঠিক হয়, সাইগন টুরেন তাই হোক, এই হয়তো তারপর তাই হোক। পাইলট ডিসিশন নিল ওয়েদার ভালো বলে তাই হোক চলে যাবে। এটা পৃথিবীতে মানে আর ইনস্ট্যান্স আছে এরকম? পাইলট এরকম ডিসিশন নিতে পারে? তো তাই হোক যাওয়া হলো। সেখান থেকে আবার দুপুরবেলা যখন ট্রেনটা উঠছে, ভেঙে পড়ছে। প্রথম কথা, কখন পৌঁছচ্ছে কারোর ভার্সন মেলে না, কখন উড়ছে কারোর ভার্সন মেলে না। মজার ব্যাপার, আপনারা যদি শাহনওয়াজ কমিটির রিপোর্টটা পড়েন, যত সাক্ষী আছে সমস্ত রকম, মানে প্রত্যেকটা স্টেপের, সিঙ্গাপুর ত্যাগ করা থেকে তাই ওকে বিমান দুর্ঘটনা থেকে নেতাজির মৃত্যু হাসপাতালে, মানে শাহনওয়াজ কমিটির রিপোর্টে লেখা হচ্ছে এরকম, মানে অদ্ভুত জিনিস, যে কখন সাইগন পৌঁছেছিলেন সবাই সঠিক করে মানে সবাই একমত নয়, তবু সাইগন পৌঁছেছিলেন এইটাই। কখন সাইগন ছেড়েছিলেন এইটা। আচ্ছা, তাইহকু থেকে বিমান পৌঁছেছিল, যদিও কেউ একমত নয়, তা সত্ত্বেও এই সময় পৌঁছেছিল। কখন উড়েছিল সেটা নিয়ে সবাই সহমত নয়, তা সত্ত্বেও এই সময় উড়েছিল। কোথায় ভেঙে পড়েছিল সেটা নিয়ে সহমত নয় কেউ, তবু ভেঙে পড়েছিল। মারা গেছিল, কখন মারা গেছিল, কি কি ট্রিটমেন্ট হয়েছিল কেউ সহমত নয়, তবু মারা গেছিল। মজার ব্যাপার, ডেথ সার্টিফিকেট সেটাও ডাক্তার যে নাম বলছে সেই নামের ডেথ সার্টিফিকেট
ডাক্তার বলেছিল আমি কাটাকানা নামে ডেথ সার্টিফিকেট দিচ্ছি। আজকে 2024 সাল, আজ পর্যন্ত কাটাকানা নামে ডেথ সার্টিফিকেট কেউ চোখে দেখে। আচ্ছা। একটা ইচিরো ওকুরার নামে ডেথ সার্টিফিকেট পাওয়া যায়। ওরা বলে যে হ্যাঁ নাম পাল্টে ইচিরো ওকুরা, যারা মৃত্যুপন্থী মানে বলেন যে হ্যাঁ মারা গিয়েছিলেন, এটাই যে লোককে জানতে দেওয়া হবে না সুভাষ বোস মারা গেছে, তাই নাম বদলে ইচিরো ওকুরা বা ওকুরা ইচিরো এই নাম দেওয়া হয়েছিল। সেই ডেথ সার্টিফিকেটটাও মৃত্যুর দিন, তারিখ, সময় সমস্ত কিছু ভুল, এবং যে রোগে মারা গেছে সেই রোগটাও ভুল। মানে 3rd ডিগ্রি বার্ন হয়ে যে মারা গেছেন ভদ্রলোক, সেটা কিন্তু লেখাই কোথাও নেই। হ্যাঁ, হার্ট ফেলিওর, এবং তিনি 3 দিন ধরে ভুগছিলেন, মানে এরকম ব্যাপার লেখা আছে। আচ্ছা, তার মানে যেটা দাঁড়াচ্ছে যে তথ্য প্রমাণ সবার কাছে সব রকম না থাকলেও, কেউ প্রমাণ করতে না পারলেও একটা আর বিষয়ে একটা জিনিস অনেকে আছে, বলুন। আর একটা জিনিস আছে, এটা না বললেই নয়। মানে যারা মৃত্যুপন্থী তারা একটা কথা বলে যে এটা 80 দশকে শুরু হয়েছিল, যে চন্দ্রবোস নামে কিন্তু ডেথ সার্টিফিকেট আছে, সেটা নিয়ে খুব হইহই হয়েছিল সেই সময়। তো হঠাৎ দেখা গেল নেতাজির পরিবারের রিলেটেড একজন সম্পর্কে নাতি হন আশিস রায়, উনি ব্রিটেনের বড় কুমড়া চুমড়াজি। তো উনি প্রডিউস করেছিলেন যে একটা ডেথ সার্টিফিকেট, তাতে সেই ডক্টর ইয়োশিমি যিনি ডেথ সার্টিফিকেটে সই করেছিলেন, চিকিৎসা করেছিলেন, তার সই করা ডেথ সার্টিফিকেট, পরিষ্কার লেখা চন্দ্র বোস 18 অগস্ট মারা গেছেন, বার্ন কেস, মানে এই ডিটেলসটা কিন্তু পরিষ্কার লেখা। তো এইটা ইস্যু কবে হয়েছিল, এটা একটা বড় প্রশ্ন। ইস্যু হয়েছিল মারা যাবার 43 বছর বাদ, 45-এ মারা গেছেন, 88-এ ওইটা ইস্যু হয়েছিল। কিন্তু কি দরকার হলো, কেন ইস্যু হলো, এই ইস্যুটার পেছনে যে কি কারণ, কে রাজি করিয়েছিল, সেইটার এবং মানে ইয়োশিমির চিঠিতে মানে পুরো উল্লেখ আছে যে ওনাকে বলে রাজি করিয়ে এই চিঠিটা বার করা হয়েছিল, এই সার্টিফিকেটটা নেওয়া হয়েছিল। এগুলো তো ভিত্তিহীন। আমি 40-45 বছর বাদে একটা ডাক্তারকে দিয়ে লিখিয়ে আনলাম। মজার ব্যাপার, যখন তাকে আবার জিজ্ঞেস করছে মুখার্জি কমিশন, তখন উনি বলছেন আমি মনেই করতে পারছি না যে আমি এরকম সার্টিফিকেট দিয়েছিলাম। অথচ উনি সেই সময় যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিভিন্ন কমিশনগুলো বিভিন্ন সময়ে যে রিপোর্ট তৈরি করেছেন এবং দিয়েছেন, তার মধ্যে বিস্তর বিতর্কের জায়গা রয়েছে। অনেকগুলোই এখানে রয়েছে, সন্দেহের অবকাশ রয়েছে এবং বিতর্কের জায়গা রয়েছে। এই প্রসঙ্গে যেটা আমার মনে হচ্ছে, আমি রজতদাকে জানতে চাইবো। দেখুন, এই নেতাজি মৃত্যু বা তথাকথিত মৃত্যু, অন্তর্ধান যেটা ওনার হয়ে যায় আলটিমেটলি, তারপর থেকে এবং বেসিক্যালি স্বাধীনতার পর থেকে ওনার মৃত্যুকে ঘিরে যে রহস্য এবং ইত্যাদি, এগুলো এই জন্য প্রচুর একের পর এক কমিশন গঠন হয়েছে। দীপায়ন এইমাত্র নিজের কথায় মুখার্জি কমিশনের কথা বললেন, শাহনওয়াজ কমিটির কথা বললেন, এবং সেখানে সেই তাদের যে প্রমাণ দাখিল করা, যে প্রমাণ এবং নানান রকমের গবেষণায় যে উঠে আসে, তাদের রিপোর্টে যেসব তথ্য উঠে এসেছে, সেগুলোর মধ্যে বিস্তর অসঙ্গতি দেখা যাচ্ছে, যেটা আমরা দীপায়নের কথা থেকে বুঝতে পারলাম। তার মানে কি তারা তাদের কাজটা ঠিক মতো করে করেননি, নাকি কোনো রাজনৈতিক বা অন্য কিছু তাদের প্রেশার কাজ করেছে? রজতদা, আমি আপনার কাছে এই বিষয়ে আপনার মতামত জানতে চাইবো। এছাড়া শুধুমাত্র এই দুটি কমিশন নয়, আরো একটি কমিশন ভীষণভাবে উল্লেখযোগ্য, খোসলা কমিশন। তো এই যে এই তিনটের নাম উল্লেখ করলাম তার কারণে এই তিনটে সব থেকে বেশি প্রমিনেন্ট। এছাড়াও আরো ছোট ছোট অনেক কমিশন, অনেক তদন্ত হয়েছে, অনেকে ব্যক্তিগত স্তরেও চেষ্টা করেছে। তো এদের কাজ সম্পর্কে আপনার মতামতটা একটু রজত আপনার কাছ থেকে জানতে চাই। এই বিষয়ে আমার সুস্পষ্ট একটা বক্তব্য আছে। হয়তো তোমাদের জানা, যেটা আমি একজন লেখকের পাশাপাশি একজন সরকারি কর্মচারীও বটে। সরকারি পদ্ধতিগুলোর সাথে আমার কাজের যোগাযোগ আছে।
আমরা একজন সাধারণ নাগরিকের কিছু ভাবাবেগ থাকে, সরকারি কাজের রীতি ডিফারেন্ট হয়। আমার একটা বিশেষ সুযোগ হয়েছিল মুখার্জি কমিশন, এই যে কমিশন গুলো হয়, দীপায়ন তো জানেই অবশ্যই, একজনের নাম থাকে কিন্তু অ্যাকচুয়ালি তো একটা কমিটি কাজ করে, তার মধ্যে অনেকেই যুক্ত থাকেন। তো এখনই নাম বলা আমার পক্ষে অসুবিধাজনক। মুখার্জি কমিশনের মধ্যে যুক্ত একজন জুডিশিয়াল জাজ আর কি, বিচারক, তার মেয়ে আমার বন্ধু। ফলে মুখার্জি কমিশনের কার্যকলাপ যখন চলে, প্রচুর ডকুমেন্টস সে তো পড়েই ছিল, কিছু কিছু আমারও জানার সুযোগ হয়েছিল আর কি। কিন্তু সমস্ত তথ্য তো ওরম ভাবে সামনে আনা যায় না। আলটিমেটলি আমরা যেটা নাগরিক হিসেবে মনে করি, কমিশন খুব স্বাধীনভাবে কাজ করে, তারা কাজ করার পর তাদের রিপোর্ট গভর্নমেন্টের কাছে জমা করে দেয়, গভর্নমেন্ট এবার ঠিক করবে সেই রিপোর্ট নেবে কি নেবে না ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারও আগে অনেক কিছু জায়গা থাকে আর কি। সব কথা তো লাইভ বলা খুব মুশকিল। কমিশন তাদের মতো কাজ করেন, কিছু বলতে পারেন কিছু বলতে পারেন না, এই ব্যাপারে আমার কোনো দ্বিধা নেই, কারণ যা ডকুমেন্ট কমিশনের কাছে এসেছে সবটা তারা কেউই পরিষ্কার করে বলতে পারেননি। আজ পর্যন্ত যতগুলো কমিশন হয়েছে সবগুলোর ক্ষেত্রেই বলছি। আরেকটি হয়তো এই আলোচনায় প্রাসঙ্গিক নাও হতে পারে, আরেকটি কথা বলি, কমিশনের সামনে যারা উপস্থিত হয় তার বাইরেও তো অনেক কিছু থাকে, সেই ডকুমেন্ট গুলো আসেনি। যেমন এর কোনো প্রমাণ আমি দিতে পারবো না, কিন্তু কোনো একজন অগরপন্থী সাধক, তার সাথে আমার সম্পর্ক ছিল, তিনি মারা গেছেন। 60-এর দশকে একটি সম্পূর্ণ দিন এবং রাত নেতাজির সাথে কাটিয়েছেন, এরকম একটা দাবি, এরকম একটি কথা উনি একান্তভাবে আমাকে বলেছিলেন। একান্তভাবে মানে আর কেউ ছিল না। এখন এগুলো তো প্রমাণ থাকে না, এই মানুষগুলো কমিশনের সামনে গিয়ে পৌঁছায়ও না। মানে আমরা অনেক সময় শুনি নেতাজি কখনো শৈলমারী সাধু, কখনো এই সাধু ওই সাধু, বিভিন্ন নাম আমরা পাই। বিশেষ করে এই অনুজ ধরেদের কাজকর্মের পরে তো আমরা আর অনেক নাম পেয়েছি। নেতাজি পরবর্তী সময়ে সাধকের বেশে বহু জায়গায় ঘুরেছেন, বহু কর্মসূচির সাথে যুক্ত আছেন। এরকমই একজন অঘোরপন্থী সাধু, তার বক্তব্য আমি পেয়েছিলাম। এগুলো তো রেজিস্টার্ড নয়, এই এই বক্তব্যগুলো রেজিস্টার্ড নয়, কিন্তু যেগুলো রেজিস্টার্ড হয় সেগুলো পুরোপুরি প্রকাশ্যে আসতে পারে। অনেক অনেক সমস্যা। মানে একদম, এটা সুরেশচন্দ্র বসু সমাজ কমিটিতে ছিলেন, উনি তো বেরিয়ে গিয়ে নিজে মতান্তর রিপোর্ট একটা দাখিল করেছিলেন। এটা উনার বক্তব্য ছিল যে শাহনওয়াজ নিজে, মানে যে ডিপোর্টেন্ট সাক্ষীর বক্তব্য উনি বদলে দেন, মানে শাহনওয়াজ বদলে দিচ্ছে। আপনি এক কথা বললেন, উনি শাহনওয়াজ নিজের ইচ্ছা মতো সেটাকে কাটাছাড়া করে তারপর রিপোর্টে দিচ্ছে, এবং সেখানে আপনাকে সই করতে বাধ্য করেছে না পড়ে। তো এই জিনিসটা করছে, এটা কিন্তু ঘটনা, মানে আমি যুক্তি দিয়ে দেখিয়েছি যে ওই যে ভদ্রলোকের কথা আমি বললাম, রমণীয় গোসাই, উনি দুজনের কথা বলছেন, আয়ার আর চ্যাটার্জি, যাদের নেতাজি নাকি গিয়ে খোঁজ করেছিলেন ওই 8ই আগস্ট, ওই 17ই আগস্ট সাহেবানে গিয়ে ছটির মলের বাড়িতে গিয়ে খোঁজ করেছিলেন। তো এটা বোকা বোকা প্রশ্ন, কারণ নেতাজির সাথে আয়ার রয়েছে এবং সেটা অনেকদিন ধরে রয়েছে, যে নেতাজি চ্যাটার্জির খোঁজ করতে পারেন কিন্তু আয়ারের নয়। এটা কিন্তু ওর ইন্ট্রোডিউস করা, এরকম আরো মানে প্রমাণ রয়েছে যে শাহনওয়াজ কাটাছেড়া করেছেন ডকুমেন্টে, সাক্ষী বয়ানে কাটাছেড়া করে নিজের সুবিধা মতন করেছেন। সেই অভিযোগ সুরেশ বসু সরাসরি জওয়াহরলাল নেহরুর কাছে করেছেন এবং বলেও দিয়েছেন, মানে এই ভাষায় ইউজ করেছেন যে আমি জানি এটা ওপর মহলের সম্মতি না থাকলে এই জিনিস হয় না। নির্দেশ সম্মতি আবার? হ্যাঁ, আচ্ছা, নির্দেশ মানে সম্মতি মানে নির্দেশই আর কি। আচ্ছা, হিল্লোল ভট্টাচার্য, প্রদীপ্তা রায়চৌধুরী সেন, বিভাস রায়চৌধুরী, আপনাদের সকলকে স্বাগত এবং অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আরো আলোচনা বাকি, থাকুন সঙ্গে। হিল্লোল জানতে চাইছেন গুমনামি বাবা
ষোলমারির সাধু সম্পর্কে লেখকের কি মত? আশা করি হিল্লোল আপনি আপনার প্রশ্নের উত্তর অনেকটাই আমাদের এইমাত্র যে আলোচনা হলো সেখানে পেয়ে গেছেন। তবু আমি একবার আপনাদের দুজনের কাছেই যাব, রজতদা এবং দীপায়ন, যদি এই বিষয়ে আর আপনাদের কিছু অ্যাড করার থাকে প্লিজ বলবেন। যোগ করা বলতে প্রথম ষোলমারি সাধুর খোঁজ পাওয়া গিয়েছিল, এটা 60-এর দশক। ষোলমারিতে কোচবিহারের ফালাকাটার কাছে একজন ভদ্রলোক এসে সেখানে একটা আশ্রম করে ওনারা দুটো টাকাতে ওখানে নিয়ে এসছেন। সবাই যেতে লাগলো সেখানে। সত্যরঞ্জন বক্সী, যিনি সুভাষচন্দ্রের অত্যন্ত অন্তরঙ্গ এবং বেঙ্গল ভলেন্টিয়ার্স এর মেজর, সেই ভদ্রলোক তখন সন্ন্যাস জীবন যাপন করছেন। তো তিনি গেছিলেন দেখতে, অনেকেই গেছিল। বিশাল নিয়ম কানুন মেনে দেখা করতে হতো। কেউ বলেছে নেতাজি, কেউ বলেছে নেতাজি নয়। প্রবীত মোহন রায় মতো লোক, গোয়েন্দা, মানে উনি গুপ্তচর ছিলেন নেতাজি, তিনি গিয়ে বলেছিলেন যে না, এ নেতাজি নয়। অথচ সত্যবক্সীর মতো লোক, যিনি সরকারি 1 টাকা পেনশন দেননি, চরম দারিদ্রতায় দিন কাটিয়েছেন, সাধনায় দিন কাটিয়েছেন, তিনি গিয়ে বলেছিলেন যে চন্দ্র সূর্য মিথ্যে হতে পারে, আমার কথা মিথ্যে হবে না, এটা ইনি সুভাষ বোস। আচ্ছা, এখানে আমি বন্ধ রাখছি আলোচনা, এখানে 1 সেকেন্ড আমি এখানে বন্ধ রাখছি এই আলোচনাটা। এনার উপরে প্রচুর গুপ্তচর বৃত্তি হয়েছে, স্টেট লেভেলে, ন্যাশনাল লেভেলে। কিন্তু আমরা ফিরে যাচ্ছি ভগবানজির ব্যাপারে। ভগবানজি এক জায়গায় বলছেন যে দেশের লোক, মানে পরিস্থিতি বলতে গিয়ে, যে দেশের লোক তার মানে ভালো কিছু চায় না, নেতাজিকে চায়নি। সেইটা কতটা চায় না সেইটা বুঝতে গিয়ে ষোলমারির চৌখড়ি পাততে হলো। চৌখড়ি মানে খেলার যে ছক, সেইটা পাততে হলো। মানে এইটা হচ্ছে লিঙ্ক, যে এই উনি টেস্ট করেছিলেন যে ষোলমারিতে এসে যে দেশ নেয় কিনা। এবার তাহলে প্রশ্ন আসবে যে ষোলমারিতে একজন লোক, ভদ্রলোক, তারা জেনুইন লোক, তারা বললো যে না, নেতাজি নয়, একদল বলছে নেতাজি। কেন এটা হলো? এটার কারণ হচ্ছে আর এক ভদ্রলোককে ডামি হিসেবে ইউজ করা হয়েছে। এই কনফিউশনটা দেশের কাছে তৈরি করা হয়েছে যে একদল পরিচিত লোক দিয়ে বলছে না ইনি নন, একদল পরিচিত বলছে হ্যাঁ। এইখানে চেঞ্জ হচ্ছে 2 ভদ্রলোক। এবং যিনি ষোলমারির সাধু বলে বিখ্যাত, তিনি কিন্তু 77 সালে দেরাদুনে মারা যান। আর ভগবানজি ফৈজাবাদে ছিলেন, মারা যান আমি বলছিলাম। দুজনের বেসিক ডিফারেন্স এইটুকু। রজতদা কিছু বলতে চাইছিলেন, আপনি কিছু বলবেন? না, অ্যাকচুয়ালি ভগবানজির যে সমাধি হয়েছে সেখানে কিন্তু ওই 1897 23শে জানুয়ারি এগুলো জল জল করে খোদাই রয়েছে, এখনো যে কেউ গেলেও দেখতে পায়, অদ্ভুত সিমিলারিটি। এনিওয়ে, আমার সবচেয়ে আশ্চর্য লেগেছিল যে ভারত সরকারের আরটিআই এর উত্তরগুলো না দেওয়া। ভগবানজিকে নিয়ে গত বছরও আরটিআই হয়েছে, জাতীয় সুরক্ষার কারণে এসব দেওয়া যাচ্ছে না। অদ্ভুত ব্যাপার। ভগবানজি একজন সাধু, তিনি কি নেতাজি, এর উত্তরটা দেওয়া যাবে না জাতীয় সুরক্ষার জড়িত। অদ্ভুত, কিছু বলার নেই, বলার কিছু নেই। তার মানে এই যে তাকে ঘিরে, নেতাজি সুভাষচন্দ্র বোসকে ঘিরে যে রহস্য ছিল, তার কয়েকটা জায়গা আমাদের কাছে পরিষ্কার হলেও বেসিক্যালি পুরোটা আমাদের কাছে এখনো পরিষ্কার নয়, এবং আদৌ কোনোদিন হবে কিনা তাই নিয়ে একটা সন্দেহ থেকেই যায়। আচ্ছা, আমি একটু, এটা তো গেল রাজনৈতিক কার্যকলাপের কথা সুভাষ বোসের। আমি একটু সরবো, তার ব্যক্তিগত জীবনের দিকে একটু তাকাবো। দীপায়ন, আপনার কাছে আমি জানতে চাইবো যে তার যে পরিবার বলে আমাদের কাছে এখন আমরা জানি, তারা জার্মানি থেকে আসেন, তার নাতনি কয়েক বছর আগে ঘুরে গেছেন। তো এই যে ওনার ওখানে বিয়ে হয়েছিল, তার স্ত্রী এবং পরিবার রয়েছে ওখানে, এই নিয়ে খানিকটা ধোঁয়াশা আছে। কেউ বলেন যে তার আদৌ বিয়ে হয়নি এবং তার ওখানে কোনো পরিবার নেই, কিন্তু আবার তারা এখানে এসে দাবি করেন যে তারা পরিবার। এই বিষয়ে আপনার কি মত? আচ্ছা, আমি এই বিষয়ে একটা চ্যাপ্টারই আছে, আমাদের একটা অধ্যায় রয়েছে এই বইতে। তো আমি শুরুটা ওইভাবেই করেছিলাম, বিয়ে করাটা তো অপরাধ নয়। আমরা জানতে চাইবো, আমাদের সময় প্রায় শেষ হয়ে
ছোট করে জানতে চাই। বিয়ে করাটা অপরাধ নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে একদল গবেষক বলছেন বিয়ে হয়েছে, তারা দাবি করছেন যে এমিলির সাথে কথা বলেছেন, তার মেয়ের সাথে অ্যানিটা, নামটা কিন্তু অ্যানিটা, কোনোভাবেই অনিতা নয়, যেটা বাংলা বলতে বাঙালিদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে অনিতা, অনিতা নয় অ্যানিটা। আর বোস তো নয়, পা, ওনার পাসপোর্টে আগেও তাই ছিল, এখনো তাই আছে। আগে সিঙ্গল ছিল, তারপরে পা, এখন পা। তো কাজেই বোস পদবী ওনারা গ্রহণ করেননি। এবার ব্যাপার হচ্ছে একজন গবেষক বলেন যে বিবাহ হয়নি, ওনার চরিত্র হননের চেষ্টা হয়েছে। তো বিয়ে যদি হতো, চরিত্র হননের কি ছিল? রাসবিহারী নিজে বিয়ে করেছেন এবং বিদেশিনী বিয়ে করেছেন, যতীন্দ্রমোহন সেনগুপ্ত নিজে বিদেশিনী বিয়ে করেছেন, ইভেন কংগ্রেস প্রেসিডেন্ট মেরি সেনগুপ্ত। তো সেটা মানে অসম্মানটা হতো অন্যভাবে। একটা পরিকল্পনা ছিল যে মহিলা ব্যাপারে জড়িয়ে তাকে ফাঁসানো। এই চেষ্টাটা যখন উনি নির্বাসনে গেছেন 30-এর দশকে, তখন থেকে চলছে। পেছনে তো অবশ্যই রাজনৈতিক কারণ ছিল তখন, কিন্তু তাকে আটকানো যায়নি, ফাঁসানো গেল না। যখন এই অস্ত্রটা ইউজ করলো পরবর্তী ক্ষেত্রে, যখন উনি জার্মানি চলে গেলেন স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্যে। তো বিয়ে যে হয়েছে, আপনি আমার বিয়ে বা XYZ কারোর বিয়ে প্রথম যেটা হবে কবে করলি, তো এই প্রশ্নটা উনি প্রথম কে জানতে পারে যে বিয়ে হয়েছে, বা এমিলি সেন্কেলের সাথে সুভাষচন্দ্রের কিছু রয়েছে, তাদের একটা কন্যা সন্তান রয়েছে, এইটা জানতে কিন্তু পারে পরিবার নয়, মানে বসু পরিবার নয়, এটা সরকার জানতে পারেনি, মানে নেহেরুরা জানতে পারেনি, এটা জানতে পেরেছিল ব্রিটিশ সরকার প্রথম। ব্রিটিশ সরকার যখন জার্মানির পতন হয় 1945-এ, সেই সময় ওই ইন্ডিয়ান লিজিয়নের যারা ছিল, নাম্বিয়ার এবং আদার্স যারা ছিল ফ্রি ইন্ডিয়া সেন্টারে, তাদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে। 1945-এর সেপ্টেম্বর ব্রিটিশ সরকার জেনে গেছে, এটা নাম্বিয়ারের ভার্সন ফাইলে আছে পরিষ্কার, যে এমিলির সাথে সম্পর্ক ছিল, নট বিবাহ। বিবাহ হয়েছে পরিষ্কার, প্রত্যেকে বলেছেন সেই সময় যে বিয়ে হয়নি, একটা মেয়ে আছে। দুজনের কেউ বলেছে দুজনের সম্পর্কে মেয়ে, কেউ বলেছেন আমরা একটা মেয়ে দেখেছি, সম্ভবত ওনার। এইটা কিন্তু ব্রিটিশ সরকার জানে। এবার মজাটা দেখুন, ওরা চাইলে কিন্তু এই জিনিসটাকে হাইলাইট করে সুভাষ বোসকে বদনাম করার একটা জিনিস ওরা সুযোগ ছাড়তো না। তারা নিশ্চয়ই কিছু পেয়েছিল, যার জন্য তারা জিনিসটাকে রাষ্ট্র করেন। এমিলি সেন্কেল উদ্যোগী হয়ে প্রথম জিনিসটা চিঠির মারফতে জানায় নেহেরু প্যাটেল, দাবি করে যে তার আগে নাকি শরৎ বসুকে চিঠি পাঠিয়েছিল। তো যাই হোক, শরৎ বসুকে 3খানা চিঠি পাঠানোর পরেও শরৎ বসু সেই চিঠি পায়নি। ওয়েস্ট বেঙ্গল সিআইডি একটা চিঠি ইন্টারসেপ্ট করেছিল, যাতে বিয়ের কথা এমিলি শরৎ বসুকে জানিয়েছে। এইটা প্রথম অফিসিয়ালি ইন্ডিয়ার লোক জানতে পেরেছে, মানে পুলিশ জানতে পেরেছে। সেখানে কিন্তু উনি বলছেন, এমিলি সেন্কেল মানে যার বিয়ে হয়েছে সুভাষ বোসের সাথে, তিনি বলছেন, মানে অবস্থাটা দেখুন, কোনে বলছে ভাসুরকে যে আমাদের বিয়ে হয়েছে জানুয়ারি 42 সালের জানুয়ারি, তারিখ নেই। আমাদের একটি মেয়ে আছে যার জন্ম 29 নভেম্বর সেই বছর। মানে এই ডিটেলস গুলো দিচ্ছে, নিজের বিয়ের তারিখটা বললো না। পরবর্তীকালেও একাধিক সময় উনি নিজে একাধিক মিথ্যে কথা বলেছেন। মিথ্যে বলতে বিভিন্ন বিয়ের তারিখ বলছেন। পরবর্তী ক্ষেত্রে একটা কেস হয়েছিল হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে, জয়শ্রী প্রকাশনী ভার্সেস নেতাজি রিসার্চ ব্যুরো। এখানে একটা এফিডেভিট জমা দেয় নেতাজি রিসার্চ ব্যুরো। বিয়ের তারিখ হিসেবে জানুয়ারি সম্ভবত, ওরা প্রথম ওটা 26 ডিসেম্বরটা কত, ওই মানে ওই একটা দিন ঠিক করা হয়, 26 না 29 ডিসেম্বর। ওই সময়টা ওটা একটা সমস্ত রকম আলোচনা শেষে একটা দিন ঠিক করে বলা হয় যে এই দিনে বিয়ে হয়েছিল। সেইটাই এখনো অব্দি সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। অথচ 50-এর দশক দেখুন, আনন্দবাজারে পরপর ছাপা হচ্ছে, একবার বলছে 41-এ বিয়ে, একবার বলছে 42-এ বিয়ে। লাস্ট অব্দি বিয়েটা গিয়ে কোথায় দাঁড়ালো? 37 সালে
মানে অবস্থাটা ভাবে 41-42 যখন অ্যাডজাস্ট করা গেল না যুক্তিতর্কের খাতিরে, প্রমাণ রয়ে গেছে কিছু, তখন তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো 1937, যখন মানে সুভাষ বোস ওই কংগ্রেস প্রেসিডেন্ট হওয়ার আগে ইউরোপ গেছেন, ব্রিটেন গেছেন, সেই সময়টায় যে সময় তার নাবিশ্বাস ফেলার সময় নেই, তিনি মানে স্বাধীনতা সংগ্রামের জন্য জনমত একত্রিত করছেন, উনি সেই সময় গিয়ে বিয়ে করেছেন। এবার বিয়ে হিসেবে একটা তারিখ তো ওরা সেট করলেন, এমিলি হিসেবে যার ছবি 1951 প্রথম এমিলির ছবি অরবিন্দ বসু পাবলিশ করে, মানে দেশের সামনে নিয়ে আসে। তারপর থেকে যত এমিলি আছে মানে একাধিক যার মুখের গঠন লম্বা, সে মোটা হয়ে যাক রোগা হয়ে যাক, মুখের গঠনটা লম্বাটাই থাকবে, সেটা গোল হয়ে যাবে না, সেটা ওখান থেকে গোল থেকে পান পাতা হয়ে যাবে না। তো এই মুখের গঠনের পর্যন্ত এমিলির পরিবর্তন দেখা যায়। আমরা একাধিক এমিলি আছে, সুভাষচন্দ্র এমিলির ছবি বলে যে ছবি দেখানো হয় সেটাও মর্ফ করা ছবি, এডিট করা ছবি। একটি বিশেষ ধরনের টুপি পরে আছে সুভাষচন্দ্র বসু, সেই ধরনের টুপি সুভাষচন্দ্র বসু জীবনে কোনোদিন পরেননি। এমিলি ছাড়া ওনার সাথে আর কোনো ছবি নেই সুভাষ বোসের যে ওই ধরনের টুপি পরে আছে। তবে হ্যাঁ, ওই টুপি পরা লোক কেউ একজন বসু ফ্যামিলিতে ছিলেন। এই বসু ফ্যামিলিতে এরকম লোক ছিলেন যিনি সুভাষচন্দ্রের হাতের লেখা জাল করতে পারতেন। এই নিয়ে সুভাষচন্দ্রের নামে উইল পর্যন্ত তিনি জাল করে তৈরি করেছিলেন। গান্ধীজির চিঠি আছে যেখানে গান্ধীজি বলছেন যে অরবিন্দ ওই লোকটাকে ইভিল জিনিয়াস বলছেন, মানে পরিবারের লোক অলরেডি একজনকে ইভিল জিনিয়াস হিসেবে জানে যে সুভাষচন্দ্রের জিনিস নকল করে কাজকর্ম চালাচ্ছে। তার ছেলেমেয়েরা একটা টাইম অব্দি এমিলি সেন্কেলকে সম্পর্কে আন্টি হয়, সরি অ্যানিটা বসু, অ্যানিটা সম্পর্কে আন্টি হয়, তাকে আন্টি না বলে এমিলি সেন্কেলকে আন্টি বলতে পারলাম। ঠাকুমাকে ওরা আন্টি বলতো, গ্র্যান্ডমাকে আন্টি বলতো। তো অবশ্য তো আছে, পরতে পরতে জড়িয়ে আছে সমস্যা এবং বিতর্ক, ষড়যন্ত্র, উদ্দেশ্য প্রণোদিত ভাবে কখনো হয়তো বাধ্য হয়েই খানিকটা অনেক কিছু লুক্কায়িত। আশা করছি ইতিমধ্যেই তো বইটা অনেকদিন হলো প্রকাশ পেয়েছে, বেশ কিছু পাঠকের হাতে পৌঁছেও গেছে আমাদের এই বই। তারা যথেষ্ট পছন্দ করেছেন বইটা এবং আরো পাঠক এর ব্যাপারে কৌতূহলী হচ্ছেন। আমি আশা করব এই বইটি পাঠকের কৌতূহল নিরসনে অবশ্যই খানিকটা সাহায্য করবে, যদিও পুরোটা নয়। যেমন আমাদের এই পুরো আলোচনা থেকে আজকে যেটা উঠে এলো যে বিতর্ক, সন্দেহ, রহস্য, ষড়যন্ত্র সব মিলে এই এমন একটা জায়গায় এই পুরো বিষয়টি দাঁড়িয়ে আছে যার রহস্যভেদ পুরোপুরি এখনকার তো সম্ভবই নয় বর্তমানে, সম্ভবত আগামী অদূর ভবিষ্যতে এর কোনো সম্ভাবনা হয়তো নেই, দেখা যাক। কিন্তু অবশ্যই অনেক কিছু বিতর্কিত বিষয় উঠে আসছে এই বইটিতে এবং অবশ্যই অনেক নতুন তথ্য উঠে আসছে। পাঠকের আগামী দিনেও সকল পাঠকের ভালোবাসা পাবে এইটুকু আমি আশা রাখি। আপনাদের সকলকে অজস্র ধন্যবাদ পুরো সময়টা আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি।